দক্ষিণ এশিয়ার ম্যাপটার দিকে তাকালে একটা খুব চেনা ছবি চোখে পড়ে, তাই না? শ্রীলঙ্কায় রাষ্ট্রপতির বাসভবনে জনতার উল্লাস, বাংলাদেশে হঠাৎ ক্ষমতার রদবদল কিংবা পাকিস্তানের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ, এগুলো যেন এই অঞ্চলের খুব সাধারণ ঘটনা। কিন্তু এত সব অস্থিরতার মাঝেও একটা বিশাল রাষ্ট্র একদম ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব, কেন প্রতিবেশী দেশগুলোর মতো এখানে বারবার প্রাতিষ্ঠানিক পতন হয় না। স্বভাবতই কিন্তু মনে একটা প্রশ্ন জাগে, কেন ভারতে সামরিক বা গণ অভ্যুত্থান হয় না? এত বড় একটা দেশ, হাজারো সংকট, অভাব, অভিযোগ, তারপরেও এখানকার সেনাবাহিনী কেন ক্ষমতা দখল করে না, অথবা কেন কোটি কোটি মানুষের ক্ষোভ গোটা সিস্টেমকে একবারে জ্বালিয়ে দেয় না? এর উত্তর কোনো ম্যাজিক নয়, বরং রাষ্ট্রের ভেতরের অত্যন্ত সুপরিকল্পিত কিছু কাঠামোগত বিষয়। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত ৬টা মূল স্তম্ভ নিয়ে কথা বলব। ১. দক্ষিণ এশিয়ার এক ব্যতিক্রম। ২. সেনাবাহিনীর অরাজনৈতিক ডিএনএ। ৩. ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও সেফটি ভালভ। ৪. ব্যালট ও বিচার বিভাগের শক্তি। ৫. অর্থনীতি ও স্থিতিশীল মধ্যবিত্ত। এবং সবশেষে ৬. বিবর্তনের পথে ভারতীয় গণতন্ত্র। তো প্রথমেই চলুন দেখে নিই আমাদের ১ নম্বর পয়েন্ট, দক্ষিণ এশিয়ার এক ব্যতিক্রম। ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকে যদি খেয়াল করেন, এই অঞ্চলে প্রায় প্রতিটি দেশই কোনো না কোনো সময় তাদের গণতান্ত্রিক ট্র্যাক থেকে ছিটকে পড়েছে। কোথাও সেনাশাসন এসছে, আবার কোথাও গণ অভ্যুত্থান। কিন্তু ভারতের সিভিলিয়ান গভর্নেন্স বা অসামরিক শাসনের রেকর্ড একেবারে একটানা। আর সত্যি বলতে এটা কোনো আকস্মিক সৌভাগ্য নয়, বরং রাষ্ট্রের ভেতরের একটা অত্যন্ত নিখুঁত ইঞ্জিনিয়ারিংয়ের ফসল। এবার আসা যাক দ্বিতীয় পয়েন্টে, সেনাবাহিনীর অরাজনৈতিক ডিএনএ। স্বাধীনতার পর জওহরলাল নেহরু দারুণ কিছু সুদূরপ্রসারী সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথমেই তিনি অত্যন্ত শক্তিশালী কমান্ডার ইন চিফ পদটি বাতিল করে দেন। এরপর পুরো বাহিনীকে সেনা, নৌ ও বিমান এই তিনটি সম্পূর্ণ আলাদা শাখায় ভাগ করা হয়। শুধু তাই নয়, প্রতি ৩ বছর অন্তর সেনাপ্রধান বদল করার নিয়ম এবং প্রতিরক্ষা বাজেটের কন্ট্রোল আমলাদের হাতে তুলে দেওয়ার ফলে ক্ষমতা কখনোই কোনো একজন সামরিক কর্তার হাতে আটকে থাকার সুযোগ পায়নি। এর সাথে আরেকটা দারুণ ব্যাপার যুক্ত হয়েছে, রেজিমেন্টাল ডাইভার্সিটি। যেমন ধরুন শিখ রেজিমেন্ট, গোর্খা রেজিমেন্ট, রাজপুতানা রাইফেলস বা মাদ্রাজ রেজিমেন্ট। প্রতিবেশী দেশগুলোর সেনাবাহিনীতে অনেক সময় নির্দিষ্ট একটা জাতিগোষ্ঠীর একচেটিয়া আধিপত্য দেখা যায়, কিন্তু এখানে এই বৈচিত্র্য এতটাই বেশি যে যদি কখনো একটা রেজিমেন্ট বিদ্রোহ করার কথাও ভাবে, সম্পূর্ণ ভিন্ন ব্যাকগ্রাউন্ডের অন্যান্য রেজিমেন্টগুলো সাথে সাথেই তার পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত থাকে। এর পাশাপাশি রয়েছে ক্যান্টনমেন্ট কালচারের একটা বড় ভূমিকা। ক্যান্টনমেন্ট হল শহর থেকে বেশ খানিকটা দূরে, সামরিক বাহিনীর জন্য তৈরি সম্পূর্ণ আলাদা আর স্বয়ংসম্পূর্ণ একটা কমিউনিটি। সেখানে তাদের জন্য আলাদা স্কুল, আলাদা হাসপাতাল, সবকিছুই আলাদা। এই যে একটা শারীরিক আর সামাজিক দূরত্ব, এটা নিশ্চিত করে যেন সাধারণ নাগরিকদের দৈনন্দিন রাজনৈতিক উত্তেজনা বা উন্মাদনা কোনোভাবেই সামরিক ব্যারাকের ভেতরে ঢুকতে না পারে। তো এর পরের অংশটা হলো আমাদের ৩ নম্বর পয়েন্ট, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও সেফটি ভালভ। জাস্ট এই বিশাল সংখ্যাটার কথা একবার ভাবুন। 28, হ্যাঁ, 28টি রাজ্য আর 8টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত এই দেশ। এই বিশালতাই প্রমাণ করে যে এটা আসলে শুধু একটা দেশ নয়, বরং এটা কাজ করে প্রায় আস্ত একটা মহাদেশের মতো। আর এই ভৌগোলিক বিশালতাই কিন্তু দেশের স্থিতিশীলতা বজায় রাখার একটা বড় কারণ। ধরুন, যখন মণিপুরের মতো কোনো রাজ্যে তীব্র অশান্তি চলছে, ঠিক একই সময় পাঞ্জাব বা তামিলনাড়ুর মতো অঞ্চলগুলো হয়তো সম্পূর্ণ শান্ত। এক প্রান্তের ক্ষোভের বিস্ফোরণ ভৌগোলিক দূরত্বের কারণে কখনোই পুরো দেশে একসাথে ছড়িয়ে পড়ে জাতীয় স্তরের পতন ঘটাতে পারে না। এটা আসলে অসম্ভব। এই কাঠামোর আরেকটা বড় অংশ হল সেফটি ভালভ। সাধারণ মানুষের যখন কেন্দ্রীয় সরকারের ওপর রাগ হয়, তখন সবাই মিলে কিন্তু রাজধানী ঘেরাও করতে যায় না। এর বদলে মমতা বন্দ্যোপাধ্যায়, কে স্টালিন বা নবীন পটনায়কের মতো আঞ্চলিক নেতারা সেই ক্ষোভটা অনেকটা শুষে নেন। পাশাপাশি পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কারণে গ্রামের মানুষও নিজেদের ক্ষমতায়নের একটা স্বাদ পায়। ফলে ক্ষোভটা স্থানীয় পর্যায়ে আটকে যায়। চলুন এবার ৪ নম্বর পয়েন্টে যাই, ব্যালট ও বিচার বিভাগের শক্তি। ১৯৪৭ থেকে আজকের দিন পর্যন্ত এই দীর্ঘ পথ চলায় সবচেয়ে বড় টার্নিং পয়েন্টটা ছিল ১৯৭৫ সালের জরুরি অবস্থা। মজার ব্যাপার হলো, সেই সময় নাগরিক অধিকার ব্যাপকভাবে খর্ব হওয়ার পরেও মানুষ কিন্তু সশস্ত্র বিদ্রোহের পথে হাঁটেনি, বরং তারা ১৯৭৭ সালের নির্বাচনের জন্য অপেক্ষা করেছিল এবং চুপচাপ ভোট দিয়ে নিজেদের রায় বুঝিয়ে দিয়েছিল। কারণ মানুষের নাগরিক ডিএনএতে একটা কথা খুব গভীরভাবে গেঁথে আছে,
পরিবর্তন আসে ব্যালেটে, বুলেটে নয়। যে কোনো ধরনের পট পরিবর্তনের জন্য মানুষ বন্দুকের চেয়ে এই নির্বাচনের ওপরই সবচেয়ে বেশি ভরসা রাখে। আর এই বিশ্বাসটা ধরে রাখার পেছনে কাজ করে স্বাধীন নির্বাচন কমিশন আর অব্যাহতে নির্বাচনী চক্র। খুব বড় আকার ধারণ করার আগেই তা প্রকাশের একটা সুযোগ তৈরি হয়ে যায়। এর সাথে আবার আছে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা বা পিআইএল, যা সাধারণ মানুষকে সরকারের বিরুদ্ধে একটা শক্তিশালী আইনি অস্ত্র তুলে দেয়। এমনকি শাহিনবাগ বা কৃষক আন্দোলনের মতো বড় বড় প্রতিবাদগুলো আসলে সাংবিধানিক কাঠামোর ভেতরে ক্ষোভ প্রকাশের এক ধরনের প্রেশার রিলিজ ভালভ হিসেবেই কাজ করে। যখন দীর্ঘ আন্দোলনের মুখে সরকার আইনি পথে কোনো সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়, তখন অবাক করা বিষয় হল পুরো সিস্টেমের প্রতি মানুষের আস্থা উল্টো আরও বেড়ে যায়। তারা বিশ্বাস করতে শুরু করে যে রাষ্ট্র শেষ পর্যন্ত তাদের কথা শোনে। এবার আমরা আলোচনা করব ৫ নম্বর পয়েন্ট নিয়ে, অর্থনীতি ও স্থিতিশীল মধ্যবিত্ত। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেমোগ্রাফিক পয়েন্টটা হল দেশের সুবিশাল মধ্যবিত্ত শ্রেণী, প্রায় ৫০ কোটি মানুষ। এই বিশাল জনগোষ্ঠী যে কোনো বিপ্লব বা বিশৃঙ্খলার চেয়ে নিজেদের কেরিয়ার, নিজেদের বাড়ি এবং ব্যবসাকে অনেক বেশি গুরুত্ব দেয়। এই বিপুল সংখ্যক মানুষের কাছে মূল আকর্ষণটাই হল স্টেবিলিটি বা স্থিতিশীলতা। আইন শৃঙ্খলা ভেঙে পড়ার মানেই হল তাদের নিজস্ব অর্থনৈতিক অস্তিত্বের ওপর সরাসরি আঘাত আসা। তাই তারা খুব স্বাভাবিকভাবেই যে কোনো দাঙ্গা বা রাষ্ট্রীয় পতনের ঘোর বিরোধী অবস্থান নেয়। অন্যদিকে যারা চরম দারিদ্র্যের মধ্যে বাস করছেন, তাদের জন্য রয়েছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি। এর মাধ্যমে রেশন, রান্নার গ্যাস বা সরাসরি নগদ অর্থ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেয়া হয়। রাষ্ট্রের এই কল্যাণমূলক ব্যবস্থা মানুষের তাৎক্ষণিক বেঁচে থাকার সংগ্রামকে অনেকটাই প্রশমিত করে, যা আসলে দেশব্যাপী কোনো বড় বিদ্রোহের স্ফুলিঙ্গকে শুরুতেই নিভিয়ে দেয়। সবশেষে আমাদের ৬ নম্বর পয়েন্ট, বিবর্তনের পথে ভারতীয় গণতন্ত্র। তো এতক্ষণের আলোচনা থেকে একটা বার্তা কিন্তু অত্যন্ত পরিষ্কার। এখানকার গণতান্ত্রিক কাঠামো যে একেবারেই নিখুঁত তা কিন্তু নয়, কিন্তু এটা প্রচণ্ডভাবে ফ্লেক্সিবল বা স্থিতিস্থাপক। যখন তীব্র ঝড় আসে তখন এই সিস্টেম হয়তো কিছুটা নুয়ে পড়ে, কিন্তু কখনোই একেবারে ভেঙে পড়ে না। এখানকার বিকেন্দ্রীকৃত শাসন ব্যবস্থা আর অবিশ্বাস্য বৈচিত্র্যই আসলে পুরো দেশকে একসাথে একটা ঐক্যবদ্ধ গণ অভ্যুত্থানের দিকে যেতে দেয় না। আর এখানেই একটা গভীর চিন্তার জায়গা তৈরি হয়। প্রতিবেশীরা যখন রাজনৈতিক অস্থিরতায় জ্বলছে, এই বিশাল দেশ তখন তার নিজস্ব গণতান্ত্রিক পথে একটু একটু করে বিবর্তিত হচ্ছে। কিন্তু এই জটিল ব্যবস্থা ভবিষ্যতে কিভাবে নতুন আর অচেনা সংকটের মোকাবিলা করবে, এর উত্তর তো সময়ই বলে দেবে। তবে আমাদের এই বিশ্লেষণ অন্তত এটুকু স্পষ্টভাবে তুলে ধরে যে এই রাষ্ট্রে টিকে থাকার ভিত্তিটা ঠিক কতটা মজবুত এবং সুপরিকল্পিত।